OnePlus 30 এই ফোনটা ভালো না লাগার বা পছন্দ না হবার কোনো কারণ থাকতে পারে না, কারণ OnePlus এই ফোনে যতটুকু পারা যায় ঠিক ততটুকুই দেবার চেষ্টা করেছে। লাইক একটা ফ্ল্যাগশিপ ফোনে আমরা যা যা চাই সবই এই ফোনে থাকছে। IP69 রেটিং, কোয়াড এইচডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 এলিট এসওসি, সুপার ফাস্ট চার্জার, 4 বছরের সফটওয়্যার আপডেট কি নেই এই ফোনে। কিন্তু এরপর ওই ফোন কিনতে গেলে অনেকেই আছেন যারা দুইবার চিন্তা করবেন। একবার চিন্তা করবেন গ্রিন লাইন নিয়ে এবং আরেকবার চিন্তা করবেন এই ফোনের যে বর্তমান আনঅফিসিয়াল প্রাইস সেটা নিয়ে। প্রাইস এবং গ্রিন লাইন দুইটাই কিন্তু খুবই সিগনিফিকেন্ট ইস্যু, কারণ এই আনঅফিসিয়াল ফোন কিনলেন, এরপর যদি এতে গ্রিন লাইন পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল কোনো সাপোর্ট এই ফোনের ক্ষেত্রে পাচ্ছেন না। আর প্রাইস নিয়ে বলবো এই ফোনের প্রাইস কিন্তু এখন অনেক বেশি। টেকএনটকে গ্লোবাল ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্টের পাশাপাশি। তাদের কাছে 16/512 জিবির যে ভ্যারিয়েন্টটা থাকছে সেটার প্রাইস বর্তমানে 1,25,000 টাকার মতো। তবে টেকএনটকের কাছে কিন্তু এই ফোনের গ্লোবাল বা চাইনিজ ভ্যারিয়েন্ট সবই আপনি পেয়ে যাবেন, অর্থাৎ 12256 থেকে শুরু করে 24 জিবি র্যামের যে ভ্যারিয়েন্টটাও আছে সেটাও টেকএনটকের কাছে অ্যাভেলেবল। অন্যান্য ভ্যারিয়েন্টের প্রাইস এখন আর জানাচ্ছি না। ফোনের প্রাইস এবং অন্যান্য ডিটেল জানতে কন্ট্যাক্ট করতে পারেন টেকএনটক বিডির সাথে, তাদের ডিটেল থাকলো ভিডিও ডেসক্রিপশনে। তো এই ফোনের দুইটা বিষয় একদম শুরুতেই মেনশন করতে চাই। একটা হচ্ছে আইপি রেটিং এর ব্যাপারটা এবং অন্যটা হচ্ছে এই ফোনের ব্যাটারি টেকনোলজি। আইপি রেটিং নিয়ে বলবো OnePlus কিন্তু অনেকদিন ধরে বলে আসছে তাদের যে প্রিভিয়াস মডেলগুলো ছিল সেগুলো কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট, কিন্তু আইপি রেটিং যেটা থাকছে সেটা তারা মেনশন করতো না, কারণ আইপি রেটিংটা নিতে এবং সার্টিফিকেশন পেতে সেখানে কিন্তু টাকা খরচ করতে হয়। সো OnePlus এই ব্যাপারটা অ্যাভয়েড করেছে। তবে এই ফোনের ক্ষেত্রে তারা কিন্তু IP68, 69 দুটি সার্টিফিকেশন নিয়েছে। সো এটা এখন অফিসিয়ালি ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস। ব্যাটারি হিসেবে এই ফোনে থাকছে সিলিকন কার্বন ব্যাটারি, যেটা আসলে নতুন একটি টেকনোলজি। আমরা এর আগে কয়েকটা ফোনে এই সিলিকন কার্বন ব্যাটারিটা দেখেছি এবং সিলিকন কার্বনের ব্যাপারটা হচ্ছে ফোনের ভেতরে এটা কিন্তু স্পেস অনেকটাই কম নেয়, সেই তুলনায় কিন্তু এতে পাওয়ারফুল ব্যাটারি এমপ্লয় করতে পারে। এই ফোনে কিন্তু OnePlus 12 এর তুলনায় ব্যাটারিটা বেশি থাকছে, এতে 6000 mAh ব্যাটারি থাকছে। সো এটা কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং, এত স্লিম একটা ফোনে 6000 mAh ব্যাটারি এমপ্লয় করা হয়েছে। সো সারপ্রাইজিং। এবং আমার মনে হয় অন্যান্য যেসব ব্র্যান্ড আছে যারা ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে তাদের এখনই আসলে সিলিকন কার্বন ব্যাটারিতে চলে যাওয়া উচিত। ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটা কিন্তু ফ্ল্যাট প্রোফাইলের। আগে যেমনটা এর যে ডিসপ্লেটা থাকতো সেটা কিন্তু ফুলি কার্ভ করা থাকতো, বাট এটা কিন্তু একদমই কার্ভ করা না। আমরা যে ফ্রেমটা দেখতে পাচ্ছি তার ওপরে ডিসপ্লেটা দেখতে পাবো, সেখানে খানিকটা কার্ভ থাকছে, বাট কার্ভ ডিসপ্লে বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই ফোনের ক্ষেত্রে থাকছে না, যে ডিজাইনটা আমার মনে হয় অনেকেই পছন্দ করবেন। ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে আমরা সবগুলি পোর্টস এবং বাটনই পাচ্ছি, তবে 3.5 মিলিমিটার সেটা কিন্তু থাকছে না। বাট একটা বোনাস সেন্সর এই ফোনে থাকছে, সেটা হচ্ছে আইআর সেন্সর, এবং যেটা আপনি রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। স্পিকারের ক্ষেত্রে ডেফিনেটলি এই ফোনে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং স্পিকারের যে কোয়ালিটি সেটা একদমই মাইন্ড ব্লোয়িং ছিল। এবং সাউন্ড সেপারেশনের ক্ষেত্রে দুটি স্পিকারই কিন্তু মোটামুটি ইকুয়াল সাউন্ড প্রোভাইড করতে পেরেছে এবং এর সাউন্ড কিন্তু অনেকটাই বোল্ড মনে হয়েছে আমার কাছে। আমার কাছে যে ভ্যারিয়েন্টটি আছে সেটি হচ্ছে ব্ল্যাক কালারের, এর পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছে যেটা ধরতে খুবই সফট লাগে, এক ধরনের কুশি কুশি একটা ফিল আছে। বাট এর কিন্তু আরেকটি ভ্যারিয়েন্ট থাকছে যেখানে ভেগান লেদার ব্যবহার করা হয়েছে, বাট সেটা আমরা পাইনি। তবে এই ব্ল্যাক কালারের ফোনটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে ভালো লাগে না এই এত বড় ক্যামেরা সার্কুলার, এবং আমার মনে হয় সার্কুলার ডিজাইন থেকে OnePlus-এর আসলে এখন শিফট করা উচিত। ডিসপ্লে হিসেবে OnePlus 12 এর তুলনায় এতে খানিকটা বড় ডিসপ্লে পাচ্ছি। এর সাইজ হচ্ছে 6.82 ইঞ্চ, এটি কোয়াড এইচডি ডিসপ্লে, এর রেজুলেশন হচ্ছে 1440x3168 পিক্সেল। এটা LTPO অ্যামোলেড স্ক্রিন, মানে রিফ্রেশ রেটটা অ্যাডাপটিভ, মানে এটি 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত যেতে পারে। সো এটা কিন্তু ব্যাটারি সেভিং একটি টেকনোলজি। ডিসপ্লেটা যখন আইডল অবস্থায় থাকবে তখন কিন্তু এটা 1 হার্টজে চলে যেতে পারবে এবং যখন প্রয়োজন হবে সেটা 120 হার্টজ, 90 হার্টজ, 60 হার্টজ যে কোনো রিফ্রেশ রেটেই সুইচ করতে পারবে। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস, যেটা একদম ইনসেন। সো আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে থাকেন না কেন এই ডিসপ্লে নিয়ে আসলে কোনো ধরনের সমস্যা হবে না। ডিসপ্লে নিয়ে এডিশনাল ব্যাপারগুলো একটু জানিয়ে রাখি। এতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে, তবে এতে কিন্তু আগের টেকনোলজিটা থাকছে না, এটা এখন আলট্রাসনিক। সো এটা ধরার সাথে সাথে কিন্তু ফোনটা আনলক হয়ে যায়। আর ডেফিনেটলি এই ফোনে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও পাওয়া যাবে। ডিসপ্লের বেজেলের ব্যাপারটা একটু মেনশন করতে হয়। এই ডিসপ্লেটা খুবই স্লিম এবং হালকা কার্ভ থাকায় বেজেলটা কিন্তু আরও কম মনে হয়, এবং এই ফোনটা যখন আপনি ধরবেন, কোনো ধরনের মিডিয়া কনজিউম করবেন, মনে হবে হাতে শুধুমাত্র ডিসপ্লেটাই আছে। ইন্টারনালসের ক্ষেত্রে এই ফোনে একদম লেটেস্ট এবং গ্রেটেস্ট এসওসি থাকছে, হুইচ ইজ স্ন্যাপড্রাগন 8 এলিট, এবং এটার ANTUTU স্কোর, গিগবেঞ্চ স্কোর দেখে মোটামুটি মাথা নষ্ট। সো এই ফোনে আপনি যেটাই ড্রপ করেন না কেন একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পাবেন। আর এই ফোনের যে ভেপর কুলিং চেম্বার সেটাও কিন্তু আগের চেয়ে ইমপ্রুভড হয়েছে। সো আমার মনে হয় না যে হিটিং এই ফোনের ক্ষেত্রে খুব একটা বড় ইস্যু হবে।
র্যাম এবং স্টোরেজের ক্ষেত্রে এই ফোনটা একদম পিক লেভেলটা টাচ করেছে। এটি শুরু হচ্ছে 12 GB র্যাম থেকে, তবে 24 GB র্যামের ভ্যারিয়েন্টও এই ফোনের ক্ষেত্রে পাওয়া যাবে। আর এতে স্টোরেজ থাকছে আপ টু 1 TB পর্যন্ত। স্টোরেজ হিসেবে পাচ্ছি UFS 4.0 যেটা সুপার ফাস্ট, এবং র্যাম হিসেবে থাকছে LPDDR5X র্যাম। ব্যাটারির ব্যাপারটা আগে জেনেছিলাম, এতে 6000 mAh ব্যাটারি থাকছে, এবং চার্জার হিসেবে বক্সে কিন্তু আমরা 100 ওয়াটের একটি চার্জার পাচ্ছি, যেটা 36 মিনিটে ফোনটিকে ফুল চার্জ করতে পারে এমনটাই দেখলাম, এবং এতে কিন্তু 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকছে। ক্যামেরার ক্ষেত্রে এবারও কিন্তু আমরা হ্যাসেলব্লাডের সাথে ওয়ানপ্লাসের কোলাব দেখতে পাচ্ছি। এবারও হ্যাসেলব্লাডের ব্র্যান্ডিংটা এখানে থাকছে, এবং আপনি যখন ক্যামেরা ইউতে যাবেন সেখানেও কিন্তু হ্যাসেলব্লাডের একটি টাচ দেখতে পাবেন। বাট পার্সোনালি আমার কথা যদি বলি, আমি কিন্তু ওয়ানপ্লাসের ক্যামেরার খুব একটা বড় ফ্যান না। হ্যাসেলব্লাডের সাথে কোলাপ করুক আর যেটাই করুক, আমার কাছে বরং স্যামসাং এবং আইফোনের ক্যামেরা অনেকটাই রিয়েলিস্টিক মনে হয়। যাই হোক, এটার সেটআপটা একটু জানিয়ে রাখি। এখানে 50 মেগাপিক্সেল সেটআপ থাকছে, মানে প্রত্যেকটা ক্যামেরাই হচ্ছে 50 মেগাপিক্সেল। প্রাইমারিটাও 50 মেগাপিক্সেল। এখানে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স দেখতে পাচ্ছি, যেটা 3x অপটিক্যালি জুম করতে পারে, এবং ইনসেনলি 100x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবেন। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে, এবং একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও এখানে দেখতে পাচ্ছি। আর ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে 32 মেগাপিক্সেল সেন্সর এখানে পাওয়া যাবে। ফাইনালি সফটওয়্যার নিয়ে একটু জানিয়ে রাখি। এই ফোনে আমরা পাচ্ছি অক্সিজেন OS 15 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15, এবং অ্যান্ড্রয়েড 15 নিয়ে খুব একটা ফোন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। সো অ্যান্ড্রয়েড 15 এই ফোনে থাকছে, এবং 4টা মেজর সফটওয়্যার আপডেট এই ফোনের ক্ষেত্রে পাওয়া যাবে। আর অক্সিজেন OS এটা কিন্তু স্টিল ওয়ান অফ মাই ফেভারিট একটি UI, এবং এবার অক্সিজেন OS 15-এ দেখলাম যে অ্যানিমেশন এবং ট্রানজিশনগুলো আগের চেয়ে বেশি স্মুথ হয়েছে। সো ওয়ানপ্লাসের UI এমনিতেই সুপারফাস্ট, তার সাথে 120 Hz রিফ্রেশ রেট থাকছে, এবং অ্যানিমেশনগুলি এতটাই স্মুথ, সত্যি বলতে দেখতে অন্যরকম লাগছিল, এবং ইউজ করার ক্ষেত্রে আপনি খুবই আরাম পাবেন। AI এর ব্যাপারগুলো ফোনের ক্ষেত্রে কিন্তু এখন খুবই রিলিভেন্ট একটা জিনিস, এবং এই ফোনে আমরা অনেকগুলি AI ফিচার পাচ্ছি। যেমন এই ফোনের ক্ষেত্রে বাই ডিফল্ট গুগল অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি আমরা কিন্তু জেমিনাই পেয়ে যাচ্ছি, এবং অ্যান্ড্রয়েড 15-এর যেসব AI ফিচার সবই কিন্তু আমরা এখানে পাচ্ছি। সার্কেল টু সার্চ সহ আরও অনেক ফিচার এখানে পাওয়া যাবে, এবং ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু AI ফিচারগুলো এখানে পাওয়া যাবে। আপনি যখন ফটো অ্যালবামে যাবেন, ছবিতে এডিট অপশনে যাবেন, সেখান থেকে কিন্তু AI এডিটর পাবেন, যেখানে AI ডিটেল বুস্ট পাওয়া যাবে। সো ছবি যদি একটু ঝাপসা থাকে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করলে ছবি অনেকটাই শার্প লাগবে। তাছাড়াও থাকছে AI ইরেজার, যেটা দিয়ে আপনি কোনো অবজেক্ট এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আমি একটু ট্রাই করেছি, খুব একটা পারফেক্ট আমার কাছে মনে হয় নাই, বাট এটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। এটা ছাড়াও ক্যামেরার ক্ষেত্রে আরও বেশ কিছু ফিচার এখানে দেখা গেল। ভিডিও রেকর্ডিংয়ের ব্যাপারটা একটু জানিয়ে রাখি। এখনকার যেসব স্মার্ট থাকছে, বেশিরভাগ ফোনেই কিন্তু আপনি 4K 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন, বাট এই ফোনে কিন্তু 8K রেজুলেশনে শ্যুট করা যায় 30 FPS-এ, এবং অন্যান্য রেজুলেশন লাইক 4K সেখানে কিন্তু আপনি 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। শুরুতেই জানিয়েছিলাম ওয়ানপ্লাস কিন্তু তাদের এই ফোনের ক্ষেত্রে তাদের বেস্ট জিনিসটাই দেবার চেষ্টা করেছে। সো এটার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ডিসপ্লে, পারফরমেন্স, অপটিমাইজেশন, কোনোখানেই কিন্তু কোনো ধরনের ল্যাকিংস থাকছে না। তারপরও কোনো স্মার্টফোনই কিন্তু একদমই পারফেক্ট না, সো এটারও ডেফিনেটলি ল্যাকিং থাকছে। আপনাদের কাছে ফোনটা কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।